হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইএস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা। আজকে ভিডিওতে আমরা এডিটোরিয়াল এক্সপ্লেন কভার করতে যাচ্ছি। যেটার এই এডিটোরিয়ালটার ব্যাপারে তো আপনারা অলরেডি সকালবেলা জেনেই গেছিলেন আমাদের ভিডিওর মাধ্যম দিয়ে, ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ নিউজ পেপার, হিন্দু নিউজ পেপার। এখান থেকে তো আপনারা অলরেডি জেনেই গেছিলেন যে এই আর্টিকেলটা পড়তে হবে। আর কি পড়তে হবে আর্টিকেলটা সেটাও আপনারা ইংলিশে অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতে তো পেয়ে গেছিলেন আমাদের রাইস আইএস ওয়েবসাইট থেকে, যেটা ইউপিএসসি টার্মিনোলজিসগুলো দিয়েই বানানো হয়, যেটা গুড নাম্বার ফেচ করবেই করবে, গ্যারেন্টিড। তো সেই রিলেটেডই আমরা আজকে এই আর্টিকেলটা কভার করবো, যেখানটা আপনাদের যদি কিছু ডাউট থেকে থাকে আর্টিকেলটা পড়ার পরে, সেটা আমরা ক্লিয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করি। তো শুরু করার আগে অ্যাকচুয়াল পেপারে যে আর্টিকেলটা ছিল সেটা টাইটেল কী ছিল সেটা একবার দেখি আমরা। লেখা যে আ সেপারেট ক্লাসিফিকেশন ফর ডিনোটিফাইড ট্রাইবস। তো এটা শুরু করার আগে সবার আগে আমরা দেখি এটা আমাদের ইউপিএসসিতে কোথায় হেল্প করবে। তো আমরা জানি ট্রাইবালস, এটা তো প্রিতে তো হেল্প করেই, যেটা আপনাদের আজকে প্রিলিমস বাইটে আপনারা কভার করবেন এই রিলেটেড অ্যাসপেক্টসগুলো। কিন্তু এটা আমাদেরকে ইউপিএসসি মেন্স জিএস, মাল্টিপল জিএস পেপার, স্পেশালি জিএস পেপার 2, গভর্নেন্স আর পলিটিতে হেল্প করবে। এটা জিএস পেপার 1 ইন্ডিয়ান সোসাইটিতে হেল্প করবে, কেন কি ভালনারেবল সেকশন, ওখানটা একটা টপিক আমাদের জিএস পেপার 1-এর। জিএস পেপার 3 এনভায়রনমেন্টে হেল্প করবে, কেন কি ফরেস্ট অ্যাক্ট এই রিলেটেড এরা আছে, এখানটায় আছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা ইন্টারলিঙ্কেজ একটা টপিক, যেটা তার সাথে আপনি যদি এটাকে রিলেট করতে পারেন জাস্টিসের সাথে, তবে জিএস পেপার 4-এর সাথেও কিন্তু আপনি লিঙ্কেজেস করতে পারবেন। তো সেই রিলেটেড চলুন আমরা একটা পিওয়াইকিউ দেখি। এটা 2022-এ জিজ্ঞেস করা, একদম রিসেন্ট পিওয়াইকিউ। বলছে, গিভেন দি ডাইভার্সিটিস অ্যামং ট্রাইবাল কমিউনিটিস ইন ইন্ডিয়া, আমরা দেখতে পারবো যে কেন ডাইভার্সিটিটা এই আর্টিকেলের মাধ্যম দিয়ে। ইন উইথ স্পেসিফিক কনটেক্সট শুড দে বি কনসিডার্ড আ সিঙ্গেল ক্যাটেগরি। এটা 10 নম্বরের একটা কোশ্চেন, 150 ওয়ার্ডসে। এটা কিন্তু আপনারা নিশ্চয়ই লিখবেন এই ভিডিওটা দেখার পরে। এটাও লিখবেন, আর এর সাথে আমরা একটা মডেল কোশ্চেনও দিয়েছি, সেটাও কিন্তু আপনারা লিখবেন, আর নিয়ে লিখে এটা একটা পজিটিভ ফিডব্যাকও কিন্তু নেবেন আমাদের থেকে। তো আমরা দেখে নিলাম যে কেন ইম্পর্ট্যান্ট, সেই রিলেটেড আমরা পিওয়াইকিউও দেখলাম একটা। তো এবার চলুন একবার কনটেক্সটটা দেখিনি যে কেন এই নিউজটা ফ্লোটিংয়ে এসছে। বলছি রিসেন্টলি যে মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস, সেই মিনিস্ট্রি এটা বলেছে যে আমরা সেন্সাস 2027 যেটা হবে সেকেন্ড পার্টে, সেখানটায় ডিনোটিফাইড ট্রাইবসদেরকে ইনক্লুড করব সেকেন্ড ফেজে। আর তার সাথে কি হবে, স্ট্যাটিস্টিক্যালি যারা ইনভিজিবল ছিল এতদিন, যাদেরকে আমরা হিসাবেই এতদিন ধরিনি, সে এরকম 10 কোটি লোক তারা ভিজিবিলিটিতে আসবে। এতে কি হবে, যেরকম এসসি এসটি ওবিসি তাদের জন্য যে আলাদা করে কনস্টিটিউশনাল রেকগনিশনস আছে, এই ক্ষেত্রে এরাও সেইখানটায় সেইটার পাবে, সেই সুবিধাগুলো পাবে। আর তার সাথে একটা ডিস্টিংক্ট ক্যাটেগরি, যেরকম কনস্টিটিউশনাল ক্যাটেগরি যেটা আপনাকে বলছিলাম, সেটা এতে হবে। এটার অবজেক্টিভ যে যাতে অ্যাড্রেস করার জন্য প্রথমে তো আইডেন্টিফাই করব। তো আমরা একটা ওভারঅল কনটেক্সটও দেখে নিলাম। তো কনটেক্সট দেখে নিয়েছি, এবার দেখি যে এই ডিনোটিফাইড ট্রাইবস কি, কারা হয়। তো ডিনোটিফাইড ট্রাইবসকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। একটা হলো ডিনোটিফাইড, একটা নর্ম্যাডিক, আর একটা সেমি নর্ম্যাডিক। তো ডিনোটিফাইড ট্রাইবস কারা, এটা কিন্তু একটা মনে রাখবেন, এটা একটা কলোনিয়াল মাইন্ডসেট কিন্তু, যে কলোনিয়ালরা ডিনোটিফাইড ট্রাইবসদেরকে নিয়েছিল ক্রিমিনাল ট্রাইবস হিসাবে, যাদেরকে বলা হতো যারা অ্যাডিক্টেড টু ক্রাইমস। তারা সবসময় বলতো ইনহেরিটেডলি তারা ক্রাইমস করবে, এদেরকে বলা হতো। এটা একটা হিস্টোরিক্যাল, আমি ব্লান্ডার বলবো, বাই দি কলোনিয়ালস, যারা এরকম একটা ডেফিনেশন তারা পিক করেছিল। সেকেন্ড, নর্ম্যাডিক ট্রাইবস কারা, যাদের মোবাইল লাইফস্টাইল থাকে, সবসময় ট্রেড করবে তারা, সার্ভিসেস প্রোভাইড করবে, ট্রেডিশনাল সার্ভিসেস, তাদেরকে নর্ম্যাডিক লাইফস্টাইল, তারা নর্ম্যাডিক ট্রাইবস। আর সেমি নর্ম্যাডিক মানে কি, আমরা বুঝি নর্ম্যাডিক, সেমি নর্ম্যাডিক। সেমি মানে একটু কম, যারা সিজনাল মাইগ্রেশন করে, সব সময় না, এরা সবসময় মাইগ্রেশন করে, এরা সিজনাল মাইগ্রেশন করে উইথ পার্শিয়াল সেটেলমেন্ট। তো আমরা কনটেক্সট দেখে নিয়েছি, আমরা তাদের ডেফিনেশনাল অ্যাসপেক্ট দেখে নিয়েছি। এবার একবার এদের হিস্টোরিক্যাল এভলিউশনটা দেখি একবার, যে অ্যাকচুয়ালিতে এটা কি করে জিনিসটা এরকম করে ওদেরকে ধরা হচ্ছে, যে ওদেরকে ডিনোটিফাইড হয়েছে, বা তাদের সাথে হিস্টোরিক্যালি কি হয়েছিল, প্রথম থেকেই কি তারা এরকম ছিল। তো সবার প্রথমে যেরকম আমি বলছিলাম, একটা কলোনিয়াল ব্লান্ডার, যেখানটায় ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট 1871-এর আন্ডারে এদেরকে রেজিস্ট্রেশন করা হতো, এদের সার্ভেলেন্স করা হতো, আর এদেরকে কন্ট্রোল করা হতো।
আর এইটাকে কিন্তু মাথায় রাখবেন, এটা কিন্তু নন বেলেবল অফেন্স হিসাবে একটা ওরা ট্রিট করতো এইটাকে। তো সেকেন্ড, এইটাকে পোস্ট আমরা যখন ইন্ডিপেন্ডেন্স পেলাম, আমরা দেখতে পাচ্ছি আমরা এটাকে ডিনোটিফিকেশন করেছিলাম এতে। তার মানে যে ক্রিমিনাল যে লটা ছিল সেটাকে আমরা ডিনোটিফাই করে দিয়েছিলাম। কিন্তু তার সাথেও কিন্তু আমরা দেখছিলাম এটা ইনকনসিস্টেন্ট ছিল কিছু কিছু স্টেট লয়েসের ক্ষেত্রে, যেখানটায় সেভারাল স্টেট তাদেরকে হ্যাবিচুয়াল অফেন্ডার্স ল দিয়ে রেগুলেট করছিল। সেটাও পরের দিক দিয়ে আবার একটা প্রবলেম, যেরকম তাদেরকে সার্ভেলেন্স করা হচ্ছিল, টার্গেটিং করা হচ্ছিল এই কমিউনিটিসদেরকে। তো এতে কি হচ্ছিল, একটা স্ট্রাকচারাল স্টিগমা কিন্তু থেকেই যাচ্ছিল। আর তার সাথে পলিসি বায়াসনেস তো থাকছেই, কেন কি যখন কাউকে আপনি অলরেডি ডেভিয়েন্ট বলে আগের থেকে ক্রিমিনাল বলে আইডেন্টিফাই করে দিচ্ছেন, তবে তো সেটা তো এগেনস্ট দি কনস্টিটিউশনাল প্রিন্সিপালসও। আমরা দেখে নিলাম যে প্রথম থেকে কি অবস্থা ছিল এদের। তো তারপরে দেখি স্টেপসগুলো কি কি নেওয়া হয়েছিল, একটা আইডিয়া। তারপরে তো আমরা ডিটেলসে যাবো যে কমিটির রেকমেন্ডেশন কী ছিল। এইগুলো কন্টেক্সট সেট করতে আপনাদেরকে হেল্প করবে। ইন্ট্রোডাকশন আর বডির মাঝখানে লিঙ্কেজেস পার্টগুলোকে, এই জায়গাগুলো আপনাকে অ্যাড্রেস করবে। তো হিস্টোরিক্যাল ইনোমিনেশন অফ ডিনোটিফাইড ট্রাইবস ইন ইন্ডিয়া, তাদেরকে কি হয়েছে, সবাই প্রথমে আর্লি সেন্সাস আমরা জানি যেখানটা ওদেরকে, আমি আগেই বলছিলাম, ক্রিমিনাল ট্রাইবস অ্যাক্ট দিয়ে রেগুলেট করা হচ্ছিল 1911 অনওয়ার্ডস ধরে। তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স আমরা কি করলাম, এটাকে আমরা ডিসকন্টিনিউ করলাম, কিন্তু আমরা সাথে এটাও পড়েছিলাম যে কিছু কিছু স্টেট, মাথায় রাখবেন, কিছু কিছু স্টেট লয়ের সাথে কিন্তু সেটা ইনসিঙ্ক বসছিল না। কোথায় গেল, এই যে কিছু কিছু সেভারাল স্টেটসের সাথে এটা ইনসিঙ্ক বসছিল না। তারপরে ইনস্টিটিউশনাল মেজার্স কি, অনেকগুলো আমরা কমিটি বসিয়েছি। আইয়াঙ্গার কমিটি আমরা বসিয়েছি 1949-এ। তারপরে যারা এই জাতিসগুলোকে, ব্যাকওয়ার্ড জাতিসগুলোকে নিয়ে কথা বলেছে। পরে গিয়ে লোকুর কমিটি বসিয়েছি আমরা। তারপরে গিয়ে রেনকে কমিটিও আমরা বসিয়েছি। আর সবাই শেষে ইদ্দাত কমিটি বসিয়েছি আমরা। কিন্তু ইদ্দাত কমিটি লাস্ট যে তার রেকমেন্ডেশন দিয়েছিল, মাথায় রাখবেন এই টাইমে কিন্তু নীতি আয়োগের একটা পেন্ডিং রিপোর্ট কিন্তু আছে। তার জন্য পেন্ডিং রিপোর্টটা যতক্ষণ না বেরোচ্ছে আমরা সেটার উপরে কমেন্ট করব না। তো লাস্ট যেই কমিটি আমাদের ইদ্দাত কমিটি, আমরা সেটা নিয়ে ডিসকাস করব যে ইদ্দাত কমিটির কি রেকমেন্ডেশন ছিল এই ডিনোটিফাইড ট্রাইবস নিয়ে। তো ইদ্দাত কমিটি নিজের রেকমেন্ডেশনগুলোকে মাথায় রাখার জন্য আমরা আবার একটা ফ্রেমওয়ার্ক মনে রাখবো, যাতে আমরা ইউপিএসসি এক্সাম হলে গিয়ে রিপ্রডিউস করতে পারি, আর আমাদের থটসটাও যাতে স্ট্রাকচার্ড ওয়ে দিয়ে থাকে। তো আমরা সবাই আগে আবার এখানটায় ক্রোনোলজিক্যাল অর্ডারে যাব, যেই ফ্রেমওয়ার্কটা ইউজ করব। তো ক্রোনোলজিক্যাল অর্ডারের প্রথম ফ্রেমওয়ার্ক কী হবে, যে সবাই প্রথমে তো আইডেন্টিফাই করব যে কাকে অ্যাড্রেস করতে হবে চ্যালেঞ্জেসগুলোকে, কার এগেনস্টে আমরা জিনিসটা করবো। তো সবাই আগে কমিউনিটিসগুলোকে আইডেন্টিফাই করব। সেকেন্ড, আইডেন্টিফাই তো খালি করলে হবে না, আমরা জানি এদের পিআর এসসি এসটিসদের কিন্তু অলরেডি কনস্টিটিউশনাল, তারা প্রোটেক্টেড আছে কনস্টিটিউশন দিয়ে। তো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট প্রপোজালসও আনতে হবে আমাদেরকে, যাতে এই ল আইডেন্টিফাই করার পরে তাদের কমিউনিটিকে যাতে স্ট্রেনদেন করা যেতে পারে। আমি আইডেন্টিফাই করেছি, তার জন্য স্টেপসও নিয়েছি। এরপরে কি করব, স্টেপস নেওয়ার পরে এরপরে আমাকে অবজার্ভ করতে হবে যে যে কাজগুলো আমি স্টেপসের মাধ্যম দিয়ে বলেছিলাম সেগুলো কি পালন হচ্ছে। তার জন্য তো আমাকে একটা বডিও বসাতে হবে, পার্মানেন্ট বডি, যে প্রপারলি নোটিস করবে যে যেই অব্লিগেশনস বা যেই ম্যান্ডেটগুলো কনস্টিটিউশন দিয়েছে বা ল বলেছে সেগুলো কি আদৌ ফলো হচ্ছে। আর সেটা ফলো যদি হয় কি না হয়, তার এগেনস্টে আমরা লিগ্যাল প্রোটেকশনসও নেব। যেরকম যদি হয়ে থাকে তবে আরও বেটার কি করে করতে হয়, আর যদি সেটাকে ভায়োলেট করে, যেরকম আমরা এসসি এসটির ক্ষেত্রে দেখি প্রিভেন্টেশন অফ অ্যাট্রোসিটি অ্যাক্ট অফ এসসি এসটি, এরকম একটা অ্যাক্টও নিয়ে আসতে হবে যাতে ওই কনস্টিটিউশনাল বডিকে আমরা এনেবেল করি যে কেউ যদি অফেন্ডার হয় এই অ্যাক্টে তাকে যাতে ও পানিশ করতে পারে। আর সবাই শেষে যখন এইগুলো সব হয়ে গেছে, যখন ইকুয়ালিটি অ্যাচিভ হয়ে গেছে, এখন ইকুইটি অ্যাচিভ করতে হবে অ্যামং দ্যাট ট্রাইব। কী করবো, সাব ক্লাসিফিকেশান করবো উইদিন দ্য ডিনোটিফাইড ট্রাইবস। আগে তো ওই ডিনোটিফাইড ট্রাইবসগুলোকে এস্টাবলিশ করব, তারপরে যখন তাদেরকে আমি প্রপারলি এস্টাবলিশ করে নেব, এরপরে তার ক্লাসিফিকেশান করব, যেরকম আমরা ওবিসির ক্ষেত্রেও করেছিলাম। তো এইগুলো তো মেজার্সগুলো আমরা দেখলাম ইদ্দাত কমিটি কী কী বলেছিল। এইগুলো করলে কিছু তো সিগনিফিকেন্স হবে, আমাদের কিছু তো লাভ হবে। তো সিগনিফিকেন্স কী কী হবে, যে একটা ডেটা ডেফিসিট যেটা আমাদের ছিল, যে আমরা বুঝতে পারছিলাম না যে কত লোক আছে, কীরকম আছে, কিভাবে আছে, সেটা অ্যাড্রেস হবে এতে। কেন, আলাদা করে একটা স্ট্যাটিস্টিক্যাল ইনভিজিবিলিটি যেটা ছিল সেটাকে অ্যাড্রেস করব আমরা।
সেকেন্ড, আমি যেরকম বলছিলাম লিগ্যাল ব্যাকিং যখন থাকবে তখন অলরেডি তাদেরকে কনস্টিটিউশনাল রেকগনিশন দিয়ে যারা অফেন্ডার হবে তাদেরকে আপনি পেনালাইজ করতে পারবেন। নট অনলি পেনালাইজ, আপনি অ্যাফার্মেটিভ অ্যাকশনসও নিতে পারবেন, কিন্তু যেরকম স্কলারশিপ দিতে পারবেন ওই কমিউনিটির লোকদেরকে, তাদের জন্য ওয়েলফেয়ার মেজার্স নিয়ে আসতে পারবেন, তার সাথে প্রোটেক্টিভ সেফগার্ডসও করতেই পারবেন। তার সাথে সবাই শেষে যেরকম বলছিলাম ইকুইটেবল হবে। ইকুয়ালিটি তো অ্যাচিভ হয়ে গেছে, উইদিন দ্যাট গ্রুপও কিন্তু ইকুইটি আসবে। আর সবাই শেষে এতে কিন্তু একটা ওভারঅল প্রসপেক্টিভ যে গভর্নেন্সে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখবো আমরা। কেন কি যখন সব ইন্ডিভিজুয়াল প্লেয়ার্সরা যখন জাস্টিস পাবে তখন ওভারঅল একটা বড় ইম্প্যাক্ট গভর্নেন্সেও পড়বে, যে ওয়েল রান গভর্নেন্স হবে, সেটার এন্ড টু এন্ড একদম প্রপারলি মেনটেন্ড হবে, প্রপার ডিস্ট্রিবিউশন অফ রিসোর্সেস। তো সব তো দেখছি পজিটিভ, তো এটা ইমপ্লিমেন্ট কেন হচ্ছে না? আমরা দেখেও নিলাম যে পজিটিভসগুলো কী কী হচ্ছে, সিগনিফিকেন্সগুলো কী কী, তো ইমপ্লিমেন্ট হচ্ছে না কেন? তার তো কিছু একটা চ্যালেঞ্জেস থাকবে, যে চ্যালেঞ্জেসগুলো আপনারা নিজেদের অ্যান্সারেও লিখবেন। তো চলুন একবার চ্যালেঞ্জেসগুলো দেখি। চ্যালেঞ্জেস দেখি, সবাই প্রথমে চ্যালেঞ্জ হলো কি আপনার, যে এটা একটা ক্যাসকেডিং এফেক্ট প্লে করে। তার মানে দেখুন, বলছে সোশিও ইকোনমিক মার্জিনালাইজেশন অ্যান্ড অ্যাসেট ডেফিসিট। আপনি যদি কাউকে পভার্টি থেকে না বের করতে পারে তাকে লিটারেসি দেবেন? যদি লিটারেসি থেকে না বের করতে পারে ল্যান্ড ওনারশিপ আসবে কোথার থেকে? তো এইটা আমরা দেখতে পাচ্ছি একটার সাথে আরেকটা ট্যাঙ্গেলড, কিন্তু যে সোশিও আর ইকোনমিক্যাল ট্যাঙ্গেলড। একজনকে ইমপ্রুভ করলেই, সোশিও ইমপ্রুভ হলেই ইকোনমিক অ্যাসপেক্টও কিন্তু ইমপ্রুভ হবে তাদের। কেন কি এটা হচ্ছে না বলে তার জন্য একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে আমাদের। তার জন্য আমরা জেনারেশনাল প্রপার্টির জন্য দেখতে পাচ্ছি যে তারা পার্মানেন্ট হাউজিং পাচ্ছে না, আর তারা সবসময় মার্জিনালাইজ থেকে যাচ্ছে। সেকেন্ড, কাকে আনবো কাকে আনবো না সেটা নিয়েই ডিলেমা আছে। কাকে ইনক্লুড করব কাকে ইনক্লুড করব না, কেন কি এদের জানি আমরা আগেও পড়েছি এদের নর্ম্যাটিক লাইফস্টাইল আছে। তো এদের জন্য রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, কাস্ট সার্টিফিকেট এগুলো বানানোর জন্য তো পেপার ব্যাকিং লাগবে, সেগুলোও হয়ে উঠছে না। থার্ড, ডাবল বার্ডেন অফ সিগমা। এই থিওরিটা কি বলে, যে আপনি প্রথমে কোনো একটা মানুষকে বলে দিলেন ও ক্রিমিনাল, এরপরে যখন সবাই তাকে ডেভিয়েন্ট বলছে, এরপরে যখন ও ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করছেন, আপনি বললেন যে দেখলেন আমি তো এটা প্রফেসি করেইছিলাম যে ও ক্রিমিনাল। এতে কি দেখা যাচ্ছে, একটা ভিসিয়াস সাইকেল, যে ও ক্রিমিনাল না কিন্তু আপনি ওকে ক্রিমিনাল বলে লেবেল করলেন, বলে লেবেল থিওরি, লেবেল করলেন বলে ও ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরু করে দিচ্ছে। তার জন্য ডাবল বার্ডেন হয়ে যাচ্ছে ওর উপরে, সাইকোলজিক্যালি আর ক্রিমিনালিও। আর সবাই সাথে আমরা দেখতে পাচ্ছি যে এদের একটা, যেরকম বলছিলাম যে ক্রিমিনাল লাইফস্টাইল এতে কিন্তু সাইকোলজিক্যালি আসার পরে এতে একটা আসছে, একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আর আমরা তো জানি যে যখন এরা জানেই না, যখন এদেরকে নোটিফাই করা হচ্ছে না, এরা বুঝতে পারছে না যে কার সাথে আমি কম্পিট করব। ইন্টা ক্যাটেগরি ফ্র্যাগমেন্টেড হয়ে আছে, এরা যদি না জানে কোন গ্রুপের সাথে আমি কম্পিট করব, তবে কি করে হবে জিনিসটা? আগে তো আইডেন্টিফাই করতে হবে, তো আইডেন্টিফিকেশনও হচ্ছে না, এটাও একটা মেজর ব্যাকলগ। তো এই ব্যাকলগগুলোকে সরানোর জন্য কি গভর্নমেন্ট কোনো ইনিশিয়েটিভ নিয়েছে? গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, আপনারা এই কিওয়ার্ডটা মনে রাখবেন, সিড। সিড ইনিশিয়েটিভ, সিডের ফুল ফর্ম কি? স্কিম ফর ইকোনমিক এম্পাওয়ারমেন্ট অফ ডিনোটিফাইড ট্রাইবস। আপনারা কিন্তু ওয়ে ফরওয়ার্ডে এটা নিশ্চয়ই অ্যান্সার রাইটিংয়ে লিখবেন কিন্তু নিজে, এটা কিন্তু আপনাদেরকে মার্কস ফেচ করবে, একটা ভালো মার্কস। যেখানটায় মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস প্রোভাইডস ইন্টিগ্রেটেড সাপোর্ট তাদের লাইভলিহুড, এডুকেশন, হাউজিং, হেলথ। আপনি দেখতে পাচ্ছেন, একটা যদি আমি সোশিও ইকোনমিক বেনিফিট দিই, সোশিও বেনিফিট দিই, ইকোনমিক বেনিফিট কিন্তু অটোমেটিক্যালি রিপাল্ড হচ্ছে। আমি যদি তাদেরকে এডুকেশন দিই, অটোমেটিক্যালি তাদের লাইভলিহুড আসবে। আমি যদি তাদেরকে হাউজিং দিই, তাদের অটোমেটিক্যালি হেলথ ভালো হবে। সেকেন্ড, ফাইন্যান্সিয়াল আউটলে করতে হবে, করবে সিডের মাধ্যমে, যেরকম কি 200 কোটি টাকা 2020 থেকে 25-এর মাধ্যমে, 25-এর মাঝখানে করবে। থার্ড কি, যে এর জন্য একটা ন্যাশনাল হেলথ অথরিটি আর ফ্রি কোচিং, আইএওয়াই লিঙ্কড হাউজিং প্রোগ্রাম তো শুরু করবে গভর্নমেন্ট। কিন্তু এগুলো করতে গিয়ে কিছু বটল নেক্সও আসছে গভর্নমেন্টের, যেরকম সেম আগেও পড়েছিলাম যে সার্টিফিকেট ক্রাইসিস হচ্ছে, যে কাকে ইনক্লুড করব কাকে ইনক্লুড করব না। অ্যাডমিনিস্ট্রেশন বলছে একে ইনক্লুড করব না, পুলিশ বলছে একে, তবে একে এগেনস্টে ক্রিমিনাল অ্যাক্টগুলো সরানো হবে না। সেকেন্ড, ফান্ড ম্যানেজমেন্ট, আমরা দেখছি 200 কোটি তো অ্যালট হয়ে গেছে, কিন্তু ম্যানেজমেন্টে আবার প্রবলেম আসছে। আর থার্ড, ফ্র্যাগমেন্টেড হয়ে আছে কিন্তু এই পার্টটা পুরো আপনাদের, যে
কে আসবে কে আসবে না এটা পুরো স্ক্যাটার্ড, এদেরকে এক জায়গায় আগে নিয়ে আসতে হবে। তো তার জন্য আমরা কিছু ওয়ে ফরওয়ার্ড দেখে নিই। ওয়ে ফরওয়ার্ড একটা কী হতে পারে, সেন্সাসে যেরকম আমরা কথা বলছিলাম যে তাদের জন্য আলাদা একটা কলম দিতে হবে, ডেটা ড্রিভেন কলম হবে, যেখানটায় পার্টিকুলারলি তাদেরকে আমরা আইডেন্টিফাই করব। সেকেন্ড, কনস্টিটিউশনাল অ্যান্ড লেজিসলেটিভ এম্পাওয়ারমেন্ট আমরা আগেও বলছিলাম, এটাকে না করলে ইদ্দত কমিটি যেরকম বলেছে, এটাকে না করলে তাদেরকে প্রপার ডিস্টিংক্ট শিডিউল, তাদেরকে একটা, এই যে ডিস্টিংক্ট শিডিউল, আপনারা কিন্তু এখানটায় থার্ড শিডিউল এই ওয়ার্ডটা মেনশন করবেন, এই ওয়ার্ডটা কিন্তু ইজ গিভেন বাই ইদ্দত কমিটি অনলি। এই যে ডিস্টিংক্ট শিডিউল, এটা থার্ড শিডিউল হিসাবে, এটা কিন্তু আপনারা কনফিউজ করবেন না। ডিস্টিংক্ট শিডিউল করতে বলছে এদের জন্য আলাদা করে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে তাদের জন্য সেম অ্যাট্রসিটি তাদের যাতে প্রিভেন্ট হয়, যেরকম আমরা এসসি এসটির ক্ষেত্রে দেখতে পেয়েছি, সেরকম যাতে হোক। একটা পার্মানেন্ট বডিও ক্রিয়েট হোক, যেখানটা এটা লুক আফটার করবে তাদের রাইটসগুলোকে। তাদের ইউনিফাইড সার্টিফিকেট হোক, যেরকম যাতে তারা অ্যাভেল করতে পারে, এসসি এসটিদের ক্ষেত্রে যেরকম দেখি, ওবিসিদের ক্ষেত্রেও আমরা যেরকম দেখি। আর মডার্নাইজেশন যাতে হোক, অ্যাট দি সেম টাইম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসও যাতে নিয়ে আসা হোক। তাতে একটা সুবিধা কী হবে, যে তাদেরকে প্রপারলি আমরা অ্যাড্রেস করতে পারবো। তো সবাই শেষে আমরা দেখিনি যে এটার কনক্লুশন কী হবে। তো কনক্লুশন এটাই হতে পারে যে আমাদের কিন্তু আলটিমেট মোটিভ এটাই হওয়া উচিত, যে দি লাস্ট পার্সন, মার্জিনালাইজ থেকে মার্জিনালাইজ যে পার্সন, দি লাস্ট পার্সন হু ইজ স্ট্যান্ডিং ইন দি লাস্ট লাইন অফ দ্যাট কিউ, তাকেও যাতে আমরা পলিসি দিয়ে অ্যাড্রেস করি। আর এই একটা সেন্সাস 2027 উড বি দি ফার্স্ট স্টেপ ইন আইডেন্টিফাইং দ্যাট ফ্যাক্টর। এটা যদি করতে পারি, আমরা কিন্তু এই কমিউনিটিসদেরকে অনেকটা হেল্প করতে পারি। আর ইন্ডিয়ান রিপাবলিকের যে আইডিয়ালসগুলো ছিল, সেইগুলো কিন্তু আমরা প্রপারলি ফুলফিল করব থ্রু স্ট্যাটিস্টিক্যাল ভিজিবিলিটি। ইনভিজিবল যারা ছিল তাদেরকে ভিজিবল করব, আর যারা সোশ্যালি এক্সক্লুডেড ছিল তাদেরকে ইনক্লুড করব। তো আজকের ভিডিও এটুকুর জন্যই। যেই কন্টেন্টটা আমি আপনাদেরকে পড়ালাম, সেই কন্টেন্টটা কিন্তু এক্স্যাক্টলি বাংলাতেও কিন্তু অলরেডি আছেন। যারা আপনারা বাংলাতে এক্সাম দিতে ইচ্ছুক ইউপিএসসি, আর ভাবছেন যে বাংলা মিডিয়ামেই দেব, তারা কিন্তু ফর শিওর এই কন্টেন্টটা পড়বেন। এই কন্টেন্টটা কিন্তু একদম, আমি আবার বলছি, ইন সিঙ্ক উইথ ইউপিএসসি টার্মিনোলজিস। তো আজকের ভিডিও এটুক পর্যন্তই। আপনারা এরপরে আমাদের প্রিলিমস বাইট আর ডিপ অ্যানালিসিসের যে ভিডিওটা, সেটাও কিন্তু ফলো করবেন, যাতে আপনাদের একটা হোলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং হয় এই প্রিপারেশন, আর যাতে স্মুথলি আপনারা সেল থ্রু করতে পারেন। তো যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে নিশ্চয়ই নেবেন রাইস আইএস ইউটিউব চ্যানেলকে, যাতে এরকম ভিডিওস আপনারা পেতে থাকেন সবসময়। থ্যাংক ইউ।